আজ মঙ্গলবার আমরা এলএম কোচিং সেন্টারের ২৭তম ক্লাস। আমি এর আগে ২৬টা করেছি, আজকে ২৭তম ক্লাস। এটা ফেসবুকের প্রথম ক্লাস, অর্থাৎ আমার সঙ্গে যারা এলএম কোচিং সেন্টারে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে এই ক্লাসটা। কিন্তু আমি এটা ফেসবুকে দেওয়ার কারণটা হচ্ছে এই, আমরা কি জিনিস শিখতে যাচ্ছি এবং আগামী দিনের কি করতে চাই সব কিছু মিলিয়ে উপস্থাপনা করার আমার ইচ্ছা, এবং সবাই জানো আমার এলএম কোচিং সেন্টারের আমি কি শিখাই। আজকে এই ২৬তম ক্লাসে ২৭তম ক্লাসে আমি মায়াজমের ২টা ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর আগে মায়াজমের ক্লাসগুলো করেছি এবং আমরা প্রতি সপ্তাহে 4টা করে ক্লাস হোয়াটসঅ্যাপের গ্রুপে করে থাকি। যারা ইন্টারেস্টেড, যারা আমার সঙ্গে যোগাযোগ করে আগামী সেশনে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর, এটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছিল এবং তারপরের বেচটা হবে আগামী জুলাই থেকে ডিসেম্বর। সুতরাং যারা আগ্রহ প্রকাশ করেছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের উদ্দেশ্যেই আজকের এই ফেসবুকে সরাসরি অনুষ্ঠানটা করতে যাচ্ছি। এই কারণে আমার সঙ্গে যোগাযোগ করে আগামীতে যেন আপনারা ভর্তি হতে পারেন, সেজন্যই এই ক্লাসটা নেওয়া। তাহলে চলে আসি আমার প্রিয় এলএম গ্রুপের শিক্ষার্থীরা, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন বা যারা যোগ দিচ্ছেন নিয়মিতভাবে, তাদের উদ্দেশ্যে শুরু করতে যাচ্ছি আজকের ২৭তম ক্লাসের থুজা এবং মেডোরিনাম। মায়াজমের নাম হচ্ছে সাইকোসিস, অর্থাৎ সাইকোসিসের ওষুধ। এই 2টা ওষুধ জানলেই আমরা বুঝতে পারবো সাইকোসিস রোগটা কিভাবে আমরা চিকিৎসা করতে পারি। কত সহজেই আমরা যেন ওষুধের পার্থক্যটা জেনে প্রয়োগ করতে পারি, কারণ আমাদের ভুলভ্রান্তি হইতেই পারে এবং সেই ভুলভ্রান্তির জন্য রোগীরা কষ্ট পাক, সেটা আমি চাই না। সেই সুবাদেই আলোচনা। এর আগেও আমি বলেছিলাম যে নশোস ওষুধগুলো ব্যবহার করার আগে বারবার চিন্তা করে প্রয়োগ করার চেষ্টা করবেন। অনেকে বলি থাকে যে লক্ষর মতন ওষুধ দিয়েছি, কাজ হয়ে গেছে। না, হোমিওপ্যাথিক কিন্তু সেটা না। হোমিওপ্যাথিক হচ্ছে সুস্থ শরীরের পরীক্ষা করি ওষুধগুলো মেডিকাতে বর্ণনা করা থাকে। সেই সুবাদে তার ক্ষতিটাও আমাদেরকে মাথা পেতে নিতে হবে। ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে অন্য কিছু না, অতিরিক্ত প্রয়োগের মাধ্যমে কৃত্রিম রোগ সৃষ্টি হয়ে তখন অরিজিনাল রোগটার আর সন্ধানই পাওয়া যায় না। অর্থাৎ সেটার চিকিৎসা করতে করতেই আমাদের অনেক সময় রোগের চিকিৎসা করতে পারি না, কৃত্রিম রোগে ভরে যায়। সেই সুবাদেই এই আলোচনায় এই পার্থক্য। তাহলে থুজা এবং মেডোরিনাম এর পার্থক্যটা একটু আলোচনা করি, আজকের আলোচনা শেষ করব। চলে আসি। তাহলে থুজার বৈশিষ্ট্যটা কি? আমরা এর আগেও সাইকোসিস বডিতে বলছিলাম, বর্ধিষ্ণ যে কোনো জিনিসই শরীরের হোক, বডিতে হোক, সেটাই থুজার কার্যকারিতা। তাহলে কি হতে পারে? দেখুন, এটার স্ট্রাকচারাল পরিবর্তন, অর্থাৎ এনলার্জমেন্ট হওয়া আর ফিক্সড। এই রোগটা যখন হয় তখন অন্য কোনো সহজেই কোনো ওষুধে কাজ করে না। সেই কারণেই এই আলোচনা। তাইলে চলে আসি এটা স্ট্রাকচারাল এবং সাপ্রেসড বলতে আমরা 2টা জিনিস বুঝি, গনোরিয়া সিফিলিস এবং গনোরিয়া এবং ভ্যাকসিনেশন, অর্থাৎ টিকা। এই দুইটা প্রেশার ডিপ্রেশন থাকলেই, সাবমিসিভ থাকলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। নামটা কি? নামটা হচ্ছে থুজা। কারণটা কি? শরীরের আঁচিল, টিউমার অথবা অন্য কোনো জিনিস যদি এনলার্জমেন্ট হয়ে থাকে, তা আমরা অনায়াসেই সেটা প্রয়োগ করতে পারি। তাহলে এবং তারপরে অনেকগুলো লক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকগুলো লক্ষণের কথা বলা আছে এবং আমার ভিডিও আছে।
মায়াজমের উপরে, সেই ভিডিওগুলো দেখেন, তাহলে আরো পরিষ্কার হবে। আজকে খালি 2-3টা কথা বলেই আপনাদেরকে মূল জিনিসটা ধরিয়ে যাব, কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করে এই দুইটা ওষুধের পার্থক্য নির্বাচন করব। তো দেখুন, তাহলে রুগী আসলে আমরা কেস টেকিং নিলাম, এবং আমার আগাগোড়া ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবেন না যে হোমিওপ্যাথি কত সহজ এবং কত কঠিন। আপনি যদি সহজভাবে ভাবেন সহজ, আর যদি কঠিনভাবে চিন্তা করেন তাহলে কঠিন। অর্থাৎ সহজভাবে চিন্তা করবেন, কারণ মায়াজমেটিক ট্রিটমেন্ট করার আগে 15-18টা বাধার কথা বলেছি। তারপরও মায়াজমেটিক ট্রিটমেন্ট আমরা অনেক সময় করতে না পেরে ট্রাভেলসগুলো সৃষ্টি করি, সেই সুবাদে ওষুধ প্রয়োগে যেন মায়াজমেটিক ঠিক করার পরেও যেন ওষুধ প্রয়োগে আমাদের জন্য কোনো রকম অনিষ্টকর শরীরে কিছু না হয়, সেই সুবাদেই আলোচনা। তাহলে বুঝতে পারলাম যে টিকার এবং গনোরিয়ার সাবমিসিভ হলেই আমরা এই ওষুধটা দিতে পারি। আর আঁচিল, টিউমার, শরীরে কোথাও বডি, অর্থাৎ বডিতে কোনো রকম কোনো কিছু ঘটলেই আমরা থুজা প্রয়োগ অনায়াসেই করতে পারি। তাহলে 3-4টা কারণ বুঝলাম। অর্থাৎ টিকার কুফল বলতে পারি, সাবমিসিভ বলতে পারি, গনোরিয়া সাবমিসিভ বলতে পারি, অথবা যে কথাগুলো বললাম বদ্ধিষ্ণু কোনো রোগীর লক্ষণ দেখলে বডিতে আমরা সেটা প্রয়োগ করতে পারি, সেটা সাইকোটিক বডির উপরে থুজার অসম্ভব কাজ। তো বলো স্যার এত কথা বললেন, আবার মেডোরিনাম কখন প্রয়োগ করব? মেডোরিনামের লক্ষণটা কি এবং মেডোরিনাম প্রয়োগ করার সুযোগটা কোথায়? দেখুন, প্রত্যেকটা নশস ওষুধগুলোর উৎপত্তি আমরা জানি, এবং সেটা জীবাণু থেকেই তৈরি হয়। সেটার কার্যকারিতা গভীরতাও অনেক বেশি, এবং সেটা প্রয়োগ করার সময় আমাদের দুইটা জিনিস রাখতে হবে। অর্থাৎ জেনেটিক্যালি কোনো রোগ যদি না আসে তাহলে আমরা চিন্তা করতে পারবো না। তাহলে কি হতে পারে? মেডেলিটি কিন্তু অ্যাক্টিভ, কিন্তু ইনহেরিটেড, অর্থাৎ বংশগতির ইতিহাস যদি না থাকে। তো বলে স্যার বংশগতির ইতিহাস আমি কি করে বুঝবো? বংশগতির ইতিহাস হলো, কারো যদি শ্বাসকষ্ট থাকে, কারো যদি ইনহেরিটেড বার্থ থাকে, এবং বদ্ধিষ্ণু কোনো রোগ বংশগতি থাকলে আঁচিল আপনার আছে, আপনার পূর্বপুরুষদের নাই, তাইলেও বুঝে নেবেন যে সেটা জেনেটিক না, সেটা অর্জিত অথবা অন্য কোনো কারণে ঘটছে। সেখানে আমরা মেডোরিনাম প্রয়োগ করতে পারি না। অর্থাৎ হেরিটেট করে আসতে হবে, সাইকোসিস বডিতে হেরিটেট থাকতে হবে, তা না হলে এই ওষুধ প্রয়োগ করা কঠিন। কোনটা? মেডোরিনাম। তাহলে কখন প্রয়োগ করব? অর্থাৎ রুট হচ্ছে বংশগতি, এবং বংশগতির রুট যদি জানা থাকে, তারপরেই আপনি যদি থুজা ফেল করেন তখন আপনি প্রয়োগ করার কথা চিন্তা করবেন, তার আগে নয়। কিন্তু আমরা অনেক সময় কি করি? অনেক সময় আমরা পাওয়ারফুল ওষুধ প্রয়োগ করে কৃত্রিম রোগের সৃষ্টি করে ফেলি শততম পদ্ধতিতে। সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আমার এই ভিডিও। আমরা যারা চিকিৎসক বা ডাক্তারি করি, একটা কথা মনে রাখবেন, মানুষের কারো ক্ষতি করার অধিকার আপনার নাই। পারলে উপকার করবেন, না পারলে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন। তাহলেই এলএম পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে একদম ক্ষতি নাই বললেই চলে। তাই নাই আমি একদম বলবো না, আমাদের পাওয়ার কম ব্যবহার করি চিকিৎসা শেষ করা উচিত বলে আমি মনে করি। পাওয়ার লাগলে অবশ্যই পাওয়ার দেওয়া হবে, কিন্তু অকাতরণে যেন কোনো পাওয়ার শরীরে না যায় সেদিকে নজর রাখার জন্য আজকের এই আলোচনা। তাইলে মেডোরিনাম কখন প্রয়োগ করব? অর্থাৎ বংশগতির ইনহেরিডিটি আমরা যদি পাই, আর হিস্ট্রি অর্থাৎ বংশগতির ইতিহাস যদি আমরা পাই, আমরা সেটা প্রয়োগ করা দেবো। আর অনেক সময় রোগের গতিও খুব দ্রুত হয়, এবং চিকিৎসাও এই যে কথাগুলো বললাম এগুলোর থেকে পার্থক্য নির্বাচন করে আপনি থুজা দিবেন কি মেডোরিনাম দিবেন, সেটাও নির্ভর করবে আপনার দক্ষতা বা প্রয়োগের উপরে। অর্থাৎ 50% যদি প্রয়োগ করেন তাহলে প্রথমেই আমি বলবো 2-1 মাত্রা, অর্থাৎ আমরা 2 থেকে 4 মাত্রার কথা বলি, 4টা পাওয়ারের কথা বলি, সেগুলো প্রয়োগ শেষ করেই যদি কোনো রকমের কাজ বুঝতে না পারেন, এবং আপনি যদি কনফার্ম করেন যে না সেটা বংশগতি, তার হেরিটেট করা, তার সাইকোসিস মায়াজম আছে, তাহলে অনায়াসেই আপনি মেডোরিনাম ব্যবহার করতে পারেন, তার আগে নয়। কিন্তু তারপরও আমরা বলবো আমরা নিশ্চয়ই করি, আমিও করি। কেন করি?
যদি আমি কনফার্ম হতে পারি, যদি আমি নিশ্চিত হতে পারি, যদি আমি জানি তার সেই বংশগতির ধারা ঠিক আছে, তাহলে আমি ম্যাডোনিয়াম প্রয়োগ করতে কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। তারপরও কি সুবিধা, আপনার 1-2 পাওয়ার যদি তরুণ রোগ হয় বুঝতে পারবেন, আর যদি ক্রনিক ডিজিজ হয় 1-2-3-4 পাওয়ার শক্তি দিয়ে আপনি বুঝে নেবেন যে আমার ম্যাডোনিয়াম ওষুধ সিলেকশন হলো কি হলো না। কি সুন্দর তথ্য! এই 4 মাত্রা, এই 4টা পাওয়ারে আপনি নিশ্চিত হয়ে যাবেন এই শরীরে, তার বডিতে এই জিনিস চলবে কি চলবে না। আপনাকে অন্য কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই। আপনারা দেখবেন আপনার যে যে লক্ষণের ভিত্তিতে, যে যে হেরিডিটির ভিত্তিতে তাকে ওষুধগুলো প্রয়োগ করেছেন, সেগুলোর ক্রিয়া কার্যকলাপ আরম্ভ হতে চলেছে। অর্থাৎ আরম্ভ হয়েছে, আপনি বুঝতে পারবেন, রোগী বুঝতে পারবে। সেজন্য আমি বলি রোগীরই ডাক্তারকে তৈরি করবে, আর কারো কোনো সাধ্য নাই। কারণ আমি যত কথাই বলি, যত কিছুই বলি না কেন, আমার ভুল ত্রুটি বা আমার মতন প্রয়োগ করে আপনি রোগী হারাতে পারেন। আমি বলছি কেন হারাতে পারেন। অর্থাৎ আপনার সঙ্গে যদি রুগীর দেখা সাক্ষাৎ, আমি তো রুগী দেখি নাই, বা আমি বই পুস্তকে অত লিখেছি, সেই লেখাটা আপনার রুগীর সঙ্গে নাও মিলতে পারে। আপনারটা আপনার প্রয়োগ করলেই আপনি বুঝতে পারবেন যে 50 ওষুধ তার পাওয়ার আর যাবে কি যাবে না। আমি অনেকগুলো কেস এরকম পরীক্ষা করি, আপনাদেরকে এই তথ্যকথা দিচ্ছি। আপনারা নিশ্চিত হবেন 1-2-3-4 শক্তিতে, এবং নিশ্চিত হওয়ার পর যদি মনে করেন তাহলে গো হায়ার ডোজ, কোনো রকমের বাধা নেই। এবং কি আরাম, কি নির্বাচন! একটা ওষুধ যদি কারো বডিতে ঠিক হয়ে থাকে, ঐতিহাসিক অথবা আমরা যেগুলো বলি ধাতুগত অথবা ক্রনিক ডিজিজের, সেই ওষুধটা তার বারবারই লাগবে যতক্ষণ না তার রোগটা পূর্ণাঙ্গ চিকিৎসা না হয়। একমাত্র হোমিওপ্যাথিতে পূর্ণাঙ্গ চিকিৎসা করতে পারে বলে, এটা আবার নতুন কি তথ্য দিলেন, পূর্ণাঙ্গ চিকিৎসা মানে সকল রকমের রোগ না সারলে হোমিওপ্যাথিকের ডাক্তারি আপনি শিখতে পারবেন না। সকল রকমের রোগ আপনার হাতে। এই জন্য ম্যানেজমেন্টের ট্রিটমেন্টগুলো ভালো করে বোঝা উচিত এবং চ্যালেঞ্জ দেওয়া উচিত। আপনার কোনো রকম টিবি হবে না, ক্যান্সার হবে না, এবং অঙ্গহানি হবে না। দেখুন, এই অঙ্গহানির জন্য এতটুকু জেনে আপনাদেরকে অঙ্গের উপরে ভিত্তি করেই আমি সাইকোসিস মায়োমার কথা বললাম। কারণ বডির কোনো রকমের কোনো অঙ্গের ট্রাভেলসে হচ্ছে থুজা, কিন্তু সেখানে যদি হেরিটেজ করা থাকে তাহলে অনায়াসেই আপনি আপনার ম্যাডোনিয়াম ব্যবহার করতে পারেন। এই যে নির্বাচন করাটা তাহলে কত গুরুত্বপূর্ণ এবং কত সহজ যদি আপনি ধরতে পারেন। যেমন ধরেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমার বংশতে হয়তো পাগল আছে, এবং আমার বংশ আমারও হয়তো পাগলামি আছে, তাহলে ধরেই নেবেন এটা ম্যাডোনিয়াম। তার অর্থ এই কথা নয় যে ম্যাডোনিয়ামে প্রথমে প্রয়োগ করবেন, কারণ এটা অনেক কারণে হয়ে থাকে। সেই কারণগুলো ভেবে চিন্তা করে তারপর বলবেন। এটা অনেক সময় শরিক মায়োমা সেরে যেতে পারে, কারণ আদৌ তার বংশগতিতে ঠিক মতন এটা আপনি অনুসন্ধান করে জেনেছেন কিনা। যেমন বংশগতিতে পাগল থাকলে সেটা সাইকোটিক মায়াজম, কিন্তু বংশগতি পাগল না হয়ে যদি সে কোনো না কোনো কারণে তার এই জন্মে হলো, তাহলে সেটা কখনো ম্যাডোনিয়াম প্রয়োগ করবেন না। আর কি, যেমন বংশগতিতে হাঁপানি থাকে, অ্যালার্জি থাকে, এই নতুন তথ্য। যে অ্যালার্জি আমরা চিকিৎসা করতে পারি না, সেই অ্যালার্জি সাইকোটিক মাধ্যমে আমাদেরকে নতুন দিগন্ত খুলে দিল। তো বলে স্যার এটা কিরকম? দেখেন, আমি অনেক সময় অ্যালার্জি চিকিৎসা করতে পারি না গতিকে আমার ব্যর্থতার কথা আমি স্বীকার করিনি। হয়তো আমার অভিজ্ঞতা নেই, হয়তো আমার প্রয়োগ নেই, হয়তো আমার সে পরিমাণ রুগী দেখে ওষুধ প্রয়োগ করে আপনাদেরকে কিছু বলবো সেটাও আমার সাহস নেই। চিকিৎসা করেন, হয়তো শরিক মাধ্যমে চলে যাবে। আজকে নতুন তথ্য দিচ্ছি, আপনারা যদি শরিক মাধ্যমে ফেল করেন এবং সেটা অ্যালার্জেটিক বংশগতি থাকে, তাহলে ধরেই নেবেন সেটাও ম্যাডোনিয়ামের কেস। কারণ যেহেতু আপনি হয়তো 1-2-3-4 পাওয়ার দিয়ে আপনার কোনো কুল কিনারা পাচ্ছেন না, আবার ম্যাডোনিয়াম প্রয়োগ করারও সন্ধান পাচ্ছি না। কি দেখেন কি কঠিন। হোমিওপ্যাথিক অনেকে বলে সহজ, আমি আমার জীবনেও আমি অ্যালার্জেটিক রোগী ভালো করতে পারিনি। হয়তো অ্যালার্টেল খেলে ভালো থাকে, অমুক খেলে ভালো থাকে, দীর্ঘদিন তারা ভোগে, অঙ্গহানিও নাই, অমুকও নাই। আপনি শরিক মাধ্যম ট্রিটমেন্ট করে তাকে ট্রিটমেন্ট করতে পারছেন না। সেরকম রুগী যদি অ্যালার্জি ঘটে থাকে, অথবা বংশগতিতে তার যদি ধারাবাহিকতা তার শ্বাসকষ্ট থাকে, তাহলে ধরেই নেবেন এই ম্যাডোনিয়ামের রোগী। কি বললাম? দুইটা তথ্য কথা বললাম।
একটা হচ্ছে ফেল করবেন শরিক মায়াজমে, দ্বিতীয় হচ্ছে বংশগতিতে সাইকোসিস মায়াজম তার আছে এবং অ্যালার্জেটিক, তার সঙ্গে বংশগতিতে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে তার কোনো কথাই নাই। আর আর ওই যে থুজার কথা বললাম, থুজার লক্ষণগুলো তার শরীরে কোনো না কোনো প্রয়োগ করেছে এবং ভালো হচ্ছে না, তাইলে আপনার অনায়াসে মেডোরিডাম ব্যবহার করতে পারেন। বলে স্যার এত বড় লেংদি কথা করলে আমরা কখন মেডোরিডাম প্রয়োগ করবেন? আরে প্রয়োগ আপনার 1 মাত্রা 2 মাত্রায় রুগী আপনাকে ঠিক করে দেবে। আপনার কি তাকে থুজা দিবেন না মেডোরিডাম দিবেন? খালি একটু অবজারভেশন, খালি একটু রুগীর সঙ্গে ভালো কথা বলে খাঁটি ওষুধ প্রয়োগ করবেন, তাতেই আপনি দক্ষ ডাক্তার হয়ে উঠতে পারবেন। এই খাঁটি ওষুধের জন্যই আমার এই গত 4 বছর চেষ্টা। তারপরও আমি খাঁটি ওষুধ আপনাদের হাতে অনেক সময় তুলে দিতে পারছি না, সেজন্য আমি লজ্জিত এবং দুঃখিত। চেষ্টায় আছি আগামীতে, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে এই জিনিসেরও সমাধান করার চেষ্টা করব। কারণ খাঁটি ওষুধ না হইলে 50% ডাক্তার তৈরি করা কঠিন। তাহলে চলে আসি আজকের এই আলোচনা, অর্থাৎ ছোট্ট আকারে করলাম এবং পার্থক্যটা নির্বাচন করে বললাম। এবং সেখানে আরেকটা পার্থক্য যদি আমরা বলি, শিশুর রোগ কি করে ধরবো? শিশুর তো আছিল নাই, শিশুর তো কোনো বর্ধিষ্ণ কিডনি ফেলও নাই। দেখুন সিবিলিটিক মাধ্যম ধরা যায় যে অঙ্গহানি হয়ে যদি কোনো শিশুর জন্ম নেয়, যেমন কানা, বোবা অথবা লেংড়া অথবা অন্য কোনো যদি কিছু হয়, আমরা ধরেই নিতে পারি সেটা সিবিলিটিক মায়াজম, সেটা কানের লতি নেয়, হাতে 6 আঙ্গুল, অর্থাৎ অস্বাভাবিক কোনো অঙ্গের যদি কোনো জন্ম নিয়ে যদি শিশু জন্মগ্রহণ করে, তাকে আমরা সিবিলিটিক মায়াজম হিসেবে ট্রিট করে ওষুধ প্রয়োগ করতে পারি। কিন্তু যার কিছু নাই, যার কিছু শিশু জন্ম হওয়ার পরেই এই ধরনের একটা কথা, যেমন এর আগেও আমি একটা কেসটা আলোচনা করেছিলাম, শিশুর ঠোঁটে আমরা মাংস বৃদ্ধি, এবং সেটাও আমরা নির্বাচন করার সময় ঠিক করেছিলাম সিবিলিটিক মায়াজম, এবং সেই সিবিলিটিক মায়াজমের উপরে ভিত্তি করে তাকে ওষুধ দিয়ে 7 দিন থেকে 15 দিনের ভিতরে, কারণ শিশুদের শরীরে তাড়াতাড়ি কাজ করে হোমিওপ্যাথিক। এটা আমি বলি না, সবাই বলে, কিন্তু হোমিওপ্যাথিক তা বলে না। হোমিওপ্যাথিক বলে কি বলে যে শিশুর শরীরে কাজ করলে বুড়াদেরও কাজ করবে, বয়স্কদেরও কাজ করবে, যৌবনেরও কাজ করবে, সকল ক্ষেত্রে কাজ করবে। তো বলে স্যার শিশুদের কথা কেন বলে? শিশুদের কথা দেখবেন এলোপ্যাথিকও বলবে ওই বাচ্চা আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। কেন বলে? কারণ আমরা যে ওষুধটা প্রয়োগ করি শিশুদের বডিতে যে রকমের কোনো রকমের ক্ষতি বা কোনো রকমের এখনো কুফল হয় নাই, সেই কারণে 1 মাত্রা 2 মাত্রা অথবা আমাদের 50 পদ্ধতিতে 3-4 পাওয়ার দিলেই তার শুভ কাজগুলো হয়ে যায় এবং বাকি জীবনে তার কোনো অসুবিধা থাকে না। কিন্তু বয়স্ক যখন হয়, নানা রকম ওই যে সাবমেসিভ টিকার কুফল, সাবমেসিভের কুফল, অন্য রোগের চাপা অথবা আরও কত কিছু খেয়ে দিয়ে আমাদের নানা রকমের বিভ্রাট এবং অর্জিত সকল রোগগুলো হয়ে আমাদেরকে বিভ্রান্ত করে, আমরা সেই কারণে ট্রিটমেন্টটা করতে পারি না। গতিকেই শিশুদেরও অনেক সময় আমরা প্রয়োগ করতে পারি না। আজকে 2টা তথ্য কথা বলেই আপনাদেরকে বলবো কখন আপনারা এই ওষুধটা দিতে পারবেন। দেখেন, ক্রনিক অ্যালার্জি আপনি যদি বুঝেন শিশুর অ্যালার্জেটিক কারণে এগুলো ঘটছে এবং ঐতিহাসিকভাবে বংশগতিতে তার অ্যাজমা আছে, অর্থাৎ তার পিসি, খুড়া অথবা বাবা জ্যাঠাদের যদি থেকে থাকে অথবা তাকে তাহলে বুঝে নেবেন এই রুগী সেই জেনেটিক্যালি সে সেখান থেকে আসছে এবং তার অ্যালার্জেটিক প্লাস অ্যাজমা নিশ্চয়ই আপনারা বুঝেন। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। অ্যাজমার উপর আমার ভিডিও আছে, ইউটিউবে দেখার আহ্বান জানাচ্ছি, তাইলে বুঝতে পারবে অ্যাজমাকে আমরা কভাগে ভাগ করে কোন ভাগটা জেনেটিক। দেখুন অ্যালার্জিটিক কারণে অনেক সময় হয়ে থাকে, সেটা অর্জিত না হয়েও হয়ে থাকে। আর অর্জিত যদি হয়ে থাকে, কারো বংশ যদি থাকে, তাহলে তো কোনো কথাই নেই, আপনি মেডোনিলাম ব্যবহার করতে পারবেন এবং শিশুদের ব্যবহার করার সুযোগটাও আছে। কিরকম সুযোগ? দেখুন, 1টা কি 2টা পাওয়ারে যদি একুট কেস হয়ে থাকে বা নর্মাল কেস হয়ে থাকে, আপনার 2টা পাওয়ারই বুঝতে পারবেন তার ওষুধের এই ওষুধ চলবে কি চলবে না এবং ভবিষ্যতে কত পাওয়ারে যাবেন, এবং সেটার মাত্রাও আমি একটা আইডিয়া করে দিচ্ছি। দিনে 2 বার অথবা দিনে 1 বার, 1 দিন পর অথবা সপ্তাহে 2 বার, সপ্তাহে 1 বার নির্বাচন করার সময় কতগুলো জিনিস লক্ষ্য করেই আপনি এই মাত্রাটা ঠিক করেন। এগুলো বারবার করে বলে আপনাদেরকে আমি ছোট করতে চাচ্ছি না। মাত্রা নিয়ে কোনো সমাধান নাই, মাত্রা আপনার। এই অভিজ্ঞতা বই পড়েই নিজের মাত্রা নিজে ঠিক করবেন,
নিজের রুগী দেখে সকল কথা জেনে শুনে মাত্রাও আপনার হাতে। অর্থাৎ ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যদি যাই বলি না কেন, বই পুস্তক পড়ে কোনো জিনিসের সমাধান আপনি পাবেন না, নিজেরটা প্রয়োগ করেই দেখবেন। যদি কুফল হয়, যদি কোনো রকমের অসুবিধা হয়, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই শর্ত একটা, আমার ওষুধটা প্রয়োগ করেছেন কিনা, তাইলে আমি বুঝবো যে এখানে কোনো ট্রাবলস আছে কিনা। 1, 2, 3, 4ই আপনার সমাধান হয়ে যাবে যে আপনার ওষুধ চলবে কি চলবে না। চলে আসি, তাহলে শিশুর আর কি হতে পারে? কনস্টিটিউশনাল, এই কয়েকটা কথা মনে রাখলেই পার্থক্যটা নির্বাচন করতে পারবেন। আর অনেক সময় এই ওষুধগুলো পার্থক্য নির্বাচন দেখবেন, কতকগুলো শীতকাতর, কতকগুলো গরম কাতর, হয় একদম শীতকাতর, নয় একদম গরম কাতর। এটাই হচ্ছে মেডোরিনাম ব্যবহারের যদি সাইকোটিক মায়াজম হয়ে থাকে, কারণ দুইটার মাঝামাঝি কিছু নেই। এই কথাগুলো মনে রাখলেই আমরা থুজা এবং মেডোরিনামের পার্থক্যটা, মানে আরেকটা পার্থক্য বলেই 2 লাইনে আমি শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, থুজা হচ্ছে রুট হচ্ছে মেডোরিনাম। অর্থাৎ অতীত ইতিহাস না থাকলে, বংশগতির ইতিহাস না থাকলে, এবং সেখান থেকে মেডোরিনাম যদি না আসে, তা আমরা মেডোরিনাম সহজে প্রয়োগ করব না। আর থুজা হচ্ছে বডি, অর্থাৎ বডিতে যদি কোনো রকমের কোনো ট্রাবলস হয়ে থাকে, যেমন আঁচিল টিউমার অথবা সাবমেসিভ গনোরিয়া এবং ভ্যাকসিনেশন, যেটা আমরা টিকা বলে থাকি, এগুলোর ক্ষেত্রেই থুজা অসম্ভব ভালো কাজ করে থাকে। তার মানে অযথা থুজা প্রয়োগ করার কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত দেখবেন এগুলোর লক্ষণ বিরাজমান এবং সেগুলো না দিলে আপনার চিকিৎসা বিভ্রাট হচ্ছে, কাজ হচ্ছে না, আপনার ঠিকই বুঝতে পারবেন যদি আপনি একটু অবজারভেশনটা করে লক্ষ্যটা করার চেষ্টা করেন। এই দুইটা কথা মনে রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে ইনহেরিটেড, আমরা যেটা রুট বলি, আর একটা হচ্ছে বডি। তাইলে এই পার্থক্যটা মনে রাখা সহজ হবে। চলে আসি, তৃতীয় যদি ওষুধটার কথা বলি, এরকম ওষুধ যদি থাকে সেটা হলো ন্যাট্রাম সাল্ট। এছাড়া আরও অনেক ওষুধ আছে যেগুলো, লাইকোপোডিয়ামের কথা বলতে পারি। দেখুন, লাইকোপোডিয়ামের আমরা কেউ ক্রনিক ডিজিজ রাখি, কেউ সাইকোটিকে রাখি, কেউ আবার শরিক মায়াজমে রাখি। তার অর্থাৎ কি জানেন? অর্থাৎ যে ওষুধের গুণাগুণ যত বেশি, সবখানে তাকে পাবেন। সেই কারণেই এই লাইকোপোডিয়ামটা অসম্ভব। ওই যে আমি তো বলি না, ভালো ওষুধ বললে মুশকিল কি, আপনারা অযথা ব্যবহার করবেন, সেটা করবেন না। তবে এই ওষুধটা সবচেয়ে ভালো। এরকম ন্যাট্রাম সালফা ভালো, কোনো রকমের অনেক সময় রোগ বেড়ে যায়, অমুক যায়, এসব ওষুধে করে না। তারপর নাইট্রিক অ্যাসিড, সেটাও আপনার এই সাইকোটিক মায়াজমের পড়তে পারে। ওষুধের ভাগ এক একজনে এক একভাবে করে, তার দর্শনের উপরে, তার প্রয়োগের উপরে, তার অভিজ্ঞতার উপরে। সুতরাং ওই সকল বই পুস্তক পড়ে মনে রাখবেন, কিন্তু নিজে জানবেন, নিজেরটা নিজে প্রয়োগ করবেন। কারো কথা ধরে প্রয়োগ করে অযথা আমাদেরকে দোষারোপ করবেন না, কারণ আমরা শিখাতে চেষ্টা করি যে আপনার দর্শন হোক। কারণ ওষুধগুলো প্রয়োগ করে করে আপনাকে ডাক্তার শিখতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিক্যাল শিখবেন, তত বেশি দক্ষ ডাক্তার হবেন। কারো কথা ধরে ওতে করছে, আমি এটা করি, এটা করবেন না। হোমিওপ্যাথিক 3টা আদর্শের উপরে নির্ভরশীল। আপনি সূক্ষ্ম মাত্রা এলএম পদ্ধতি, 1 পদের ওষুধ প্রয়োগ করবেন। আপনি ওষুধ এবং রুগীই আগামী দিনের আপনি দক্ষ ডাক্তার। এই কথা বলেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।